সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দাদার টিউশন চ্যানেল। আমরা কিন্তু ক্লাস দশম শ্রেণীর, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর সমাস নিয়ে কিন্তু আমরা সমস্ত পর্ব আলোচনা করে ফেলেছি। আজকের কিন্তু আমরা করছি তৎপুরুষ সমাসের 6টা ভাগ সম্পর্কে আলোচনা করব আমরা, ঠিক আছে? তো তৎপুরুষ সমাসের প্রথম ভাগ রয়েছে কর্ম তৎপুরুষ সমাস। কর্ম তৎপুরুষ সমাস নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এই পর্বে, ঠিক আছে? তো কর্ম তৎপুরুষ সমাসের আমরা প্রথমে এখানে হেডিং করে নিচ্ছি কর্ম তৎপুরুষ সমাস। কর্ম তৎপুরুষ সমাসের আমরা ভাগটা আজকে আমরা আলোচনা করছি, ঠিক আছে? তা কর্ম তৎপুরুষ সমাস করতে হলে আমাকে প্রথমে সংজ্ঞা জানতে হবে। তাহলে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তৎপুরুষ সমাসে কিন্তু ডাইরেক্টলি আমাদের কারক আর বিভক্তি এবং অনুসর্গে কিন্তু লিঙ্ক আছে। এগুলো যত রকমের ভাগ তোমরা দেখতে পাচ্ছ তৎপুরুষ সমাসের ভাগ, সবগুলো কিন্তু কারক, বিভক্তি এবং অনুসর্গের সঙ্গে লিঙ্ক থাকবে, ঠিক আছে? তাহলে প্রথম ভাগ রয়েছে কর্ম তৎপুরুষ সমাস। তাহলে আমরা কি বলতে পারি, যে তৎপুরুষ সমাসের পূর্বপদের অর্থ প্রকাশ পায়, যে তৎপুরুষ সমাসের পূর্বপদের অর্থ প্রকাশ পায় এবং পূর্বপদের কে বিভক্তি লোপ পায়, তাকেই কিন্তু আমরা বলবো কর্ম তৎপুরুষ সমাস। তাহলে আমরা সংজ্ঞাটা আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, যে তৎপুরুষ সমাসের পূর্বপদের কারক এই অর্থ প্রকাশ পায় এবং পূর্বপদের কর্মকারকের কে বিভক্তি লোপ পায়, তাকেই কিন্তু আমরা বলবো কর্ম তৎপুরুষ সমাস। আমরা যদি এখানে একটা উদাহরণ দিই, উদাহরণ কাপড়কে কাঁচা, উদাহরণ যদি লিখি কাপড়কে কাঁচা, তাই তো? কাপড়কে কাঁচা। তাহলে সমান সমান আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমার ব্যাস বাক্য বা সমাস সমান পদ। আমরা তাহলে সমাসবদ্ধ পদে কি লিখতে পারি, কাপড়কে কাঁচা সমান কাপড় কাঁচা, তাই তো? এবার কাপড় কাঁচা, তাহলে আমরা কাপড় কাঁচাকে আমরা কাপড় কাঁচা বলছি কেন, কাপড়কে কাঁচা লেখা রয়েছে, এখান থেকে আমরা কাপড় কাঁচা সমাসবদ্ধ পদে কেন লিখছি? দেখো আমরা বলেছিলাম কিন্তু এখানে যে পূর্বপদের কিন্তু অর্থ প্রকাশ পাবে এবং এর কে বিভক্তি লোপ পাবে। তাহলে এখানে পূর্বপদ কোনটা, কাপড়কে। তাহলে কাপড়ের মধ্যে এই যে কে বিভক্তি দেখতে পাচ্ছ, এই কে বিভক্তির লোপ পাচ্ছে। তাহলে কাপড় হচ্ছে আমার মেন শব্দ, আর এবারে কাঁচা রয়েছে, তাহলে কাপড় প্লাস কাঁচা সমান কাপড় কাঁচা। তাহলে এটাই হচ্ছে আমার কর্ম তৎপুরুষ সমাস, ঠিক আছে? তাহলে কর্ম তৎপুরুষ সমাস কিন্তু আমরা যদি ভালো করে এর অর্থটা বুঝতে পারি, আমরা কিন্তু পুরোপুরি সংজ্ঞা সমেত আমরা উদাহরণটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবো, ঠিক আছে? তৎপুরুষ সমাসের দ্বিতীয় ভাগ করণ তৎপুরুষ সমাস। আমরা আলোচনা করছি এবার করণ তৎপুরুষ সমাস সম্পর্কে। তাহলে করণ তৎপুরুষ সমাসের সংজ্ঞা আমরা দেব সবার প্রথমে। তাহলে করণ তৎপুরুষ সমাস আমরা কাকে বলি, যে তৎপুরুষ সমাসের পূর্বপদের করণ কারকের অর্থ প্রকাশ পাবে এবং দ্বারা দিয়ে ও কর্তৃক প্রভৃতি অনুসর্গ লোপ পাবে, তাকেই কিন্তু আমরা বলবো করণ তৎপুরুষ সমাস। তাহলে করণ তৎপুরুষ সমাস কাকে বলবো, যে তৎপুরুষ সমাসের পূর্বপদের করণ কারকের অর্থ প্রকাশ পাবে এবং দ্বারা, দিয়ে এবং কর্তৃক প্রভৃতি অনুসর্গ লোপ পাবে, তাকে কিন্তু আমরা বলবো করণ তৎপুরুষ সমাস। তাহলে করণ তৎপুরুষ সমাস আমরা উদাহরণ কি দিতে পারি, মধু দ্বারা মাখা, তাই তো? তাহলে এখানে আমাদের দ্বারা, দিয়ে, কর্তৃক প্রভৃতি অনুসর্গ কি হয়, লোপ পাবে মানে উঠে যাবে। তাহলে এখানে আমার দ্বারা হচ্ছে আমার অনুসর্গ, তাহলে এটা উঠে গেলে কি হবে, মধু মাখা হয়ে যাবে, তাই না? মধু মাখা। তোমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবে,
যখন দ্বারা দিয়ে কর্তৃক বলে কোনো আমার সমাস সমান পদ দেবে তখনই মনে রাখবে সেই ক্ষেত্রে কিন্তু আমার করণ তৎপুরুষ সমাস হবে। এটাই হচ্ছে আমার বোঝার সবচেয়ে সহজ উপায়, আর কিছুই না। ঠিক আছে, তৎপুরুষ সমাসের তৃতীয় ভাগ নিমিত্ত তৎপুরুষ সমাস নিয়ে কিন্তু আমরা আবার আলোচনা করছি। তাহলে নিমিত্ত তৎপুরুষ সমাসের আমরা প্রথমে সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। তাহলে তৎপুরুষ সমাসের ভাগ বলেছে, তাহলে কি লিখবো? যে তৎপুরুষ সমাসের পূর্বপদের কে বিভক্তি এবং উদ্দেশ্য জন্য প্রভৃতি অনুসর্গ লোপ পাবে। তাকে কিন্তু আমরা বলবো নিমিত্ত তৎপুরুষ সমাস। উদ্দেশ্য নিমিত্ত লিখতে পারো, এখানে নিমিত্ত, উদ্দেশ্য নিমিত্ত ও জন্য প্রভৃতি অনুসর্গ লোপ পাবে, তাকে কিন্তু আমরা বলবো নিমিত্ত তৎপুরুষ সমাস। তাহলে যে তৎপুরুষ সমাসের পূর্ব পদের কে বিভক্তি এবং উদ্দেশ্য নিমিত্ত জন্য প্রভৃতি অনুসর্গ লোপ পাবে তাকেই আমরা বলবো নিমিত্ত তৎপুরুষ সমাস। এর উদাহরণ কি লিখতে পারি? দেব কে দত্ত। আর লিখতে পারি রান্নার জন্য ঘর, তাই না? তাহলে প্রথমটা করি দেবকে দত্ত, তাহলে বিভক্তি বলেছে, তাহলে এখানে কি কে বিভক্তি যুক্ত রয়েছে, কে বিভক্তি কি আছে যুক্ত রয়েছে, তাহলে এখানে কে বিভক্তি আবার উঠে যাবে, তাহলে কি হবে? দেব দত্ত হয়ে যাচ্ছে। তাহলে কি হবে আমার সমাস পদ্ধতি কি হবে? দেব দত্ত, তাই তো। নেক্সট কি আছে? রান্নার জন্য ঘর, তাহলে এখানে জন্য কি অনুসর্গ, তাহলে অনুসর্গ উঠে যাবে, তাহলে কি হবে? রান্নাঘর। আর এখানে র কিন্তু আমার কি বিভক্তি, তাহলে র বিভক্তিটা উঠে যাবে। তাহলে রান্না হচ্ছে আমার মেন শব্দ, তাহলে বিভক্তি উঠে যাবে, অনুসর্গ উঠে যাবে, তাহলে মেন শব্দ রান্না আর দিকে ঘর, তাহলে কি লিখতে পারি? রান্না ঘর। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে নিমিত্ত তৎপুরুষ সমাসে উদ্দেশ্য, নিমিত্ত আর জন্য এই তিনটে অনুসর্গ কিন্তু থাকবে, তোমাদেরকে বুঝে নিতে হবে। এই তিনটে অনুসর্গ থাকা মানেই এরা নিমিত্ত তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের চতুর্থ ভাগ অপাদান তৎপুরুষ নিয়ে কিন্তু আমরা এবারে আলোচনা করব। ঠিক আছে, তাহলে অপাদান তৎপুরুষ সমাস আমরা কাকে বলি? তাহলে প্রথমে আমরা সংজ্ঞা দেব। তাহলে সংজ্ঞাতে কি লিখতে পারি? তৎপুরুষ সমাস। তাহলে যে তৎপুরুষ সমাসের পূর্বপদের তে এ বিভক্তি এবং হতে থেকে ইত্যাদি অনুসর্গ লোপ পায়, তাকেই আমরা বলবো অপাদান তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসের পূর্বপদের তে আর এ বিভক্তি এবং হতে থেকে অনুসর্গ লোপ পাবে তাকে কিন্তু আমরা তখন বলতে পারি অপাদান তৎপুরুষ সমাস। এর উদাহরণ যদি একটা আমরা দিই তাহলে কি বলতে পারি উদাহরণে? উদাহরণ হবে আমার কি? অগ্নি থেকে ভয়। অগ্নি থেকে ভয়, তাহলে এখানে আমার কি যুক্ত হচ্ছে? থেকে। অগ্নি থেকে ভয়, তাহলে কি লিখতে পারি? অগ্নি ভয়, তাই না? অগ্নি থেকে ভয় মানে অগ্নি ভয়, তাহলে আমার থেকে অনুসর্গটা কি হচ্ছে? লোপ পেয়ে যাচ্ছে, তাহলে আমরা তখন বলতে পারি অগ্নি ভয়। এটাই হলো আমার অপাদান তৎপুরুষ সমাস। শুধু একটু মনে রাখবে থেকে হলে আর হতে থাকলে অনুসর্গ থাকলে মাঝে, তখনই এরা বুঝে নেবে তোমরা অপাদান তৎপুরুষ সমাসের ভাগ। তৎপুরুষ সমাসের 5 নম্বর ভাগ অধিকরণ তৎপুরুষ সমাস নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নাও। আমরা সবার প্রথমে অধিকরণ তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা জেনে নেব। তাহলে তৎপুরুষ সমাসের ভাগ, তাই আমরা কি লিখতে পারি? যে তৎপুরুষ সমাসের পূর্ব পদে, খেয়াল রাখতে হবে, পূর্ব পদের এ আর অন্ত্যেষ্ঠ বিভক্তি লোপ পাবে। এ এবং অন্ত্যেষ্ঠ বিভক্তি লোপ পাবে
বা পায় তাকেই কিন্তু অধিকরণ তৎপুরুষ সমাস বলে। তাহলে যে তৎপুরুষ সমাসের পূর্বপদের এ আর অন্ত্যেষ্ঠ বিভক্তি লোপ পায় তাকে আমরা বলি অধিকরণ তৎপুরুষ সমাস। উদাহরণ: গাছে পাকা, অকালে মরা। তাহলে গাছে পাকা লিখতে পারি। তাহলে এখানে আমার কি বলেছে, পূর্বপদ কিন্তু এইটা, আর এটা হচ্ছে আমার পরপদ। তাহলে পূর্বপদে, তাহলে পূর্বপদের কি বলেছে, এ আর অন্ত্যেষ্ঠ বিভক্তি। তাহলে গাছ আমার মেন শব্দ কোনটা, গাছ হচ্ছে আমার মেন শব্দ, তার সঙ্গে এ বিভক্তি যোগ হয়ে কিন্তু হয়েছে গাছ যুক্ত এ সমান গাছে। তাহলে আমি যদি গাছটাকে ভাঙি তাহলে কি আসবে, গাছ যুক্ত এ। তাহলে এই এ বিভক্তি আমি যদি তুলে দিই তাহলে কি আসবে, শুধু গাছ পড়ে থাকবে। তাহলে এখানে গাছ আর এখানে পাকা যুক্ত হয়ে, তাহলে কি হবে, গাছে পাকা সমান গাছ পাকা। নেক্সট কি আছে, অকালে মরা। তাহলে এখানে অকালের সঙ্গে কি যুক্ত রয়েছে, আমার মেন শব্দ অকালে, অকালের মেন শব্দ কোনটা, অকাল যুক্ত এ, তাই তো। তাহলে মেন শব্দ হচ্ছে অকাল। তাহলে এখানে এ বিভক্তি আমার কি হয়ে যাবে, এই বিভক্তি আমার এখানে উঠে যাবে। তাহলে কি আসবে, মেন শব্দ অকাল। তাহলে অকালে মরা সমান কি হবে, অকাল মরা, তাই না। ব্যাস এটাই। তাহলে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অধিকরণ তৎপুরুষ সমাসে এ আর অন্ত্যেষ্ঠ বিভক্তি আমার এখানে যোগ থাকবে, সেইগুলো আমাকে দেখাতে হবে, আর কিছুই কঠিন নয়। তৎপুরুষ সমাসের 6 নম্বর ভাগ সম্বন্ধ তৎপুরুষ সমাস নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করছি। আমরা 5টা ভাগ কিন্তু আগের ভিডিওতে আলোচনা করে ফেলেছি। 5 নম্বর ভাগ, এই 6 নম্বর ভাগ রয়েছে আমাদের সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে সবার প্রথমে আমরা সংজ্ঞাটা আগে ভালো করে জেনে নিই। তাহলে কি লিখবো, যে তৎপুরুষ সমাসের, যে তৎপুরুষ সমাসের পূর্বপদের র, দে, এর ইত্যাদি বিভক্তি লোপ পায় তাকে কিন্তু আমরা বলি সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে কি, যে তৎপুরুষ সমাসের পূর্বপদের র, দে আর এর ইত্যাদি বিভক্তি লোপ পায় তাকেই আমরা কিন্তু বলবো সম্বন্ধ তৎপুরুষ সমাস। যদি আমরা উদাহরণ দিই, উদাহরণ গ্রামের সভা, গ্রামের সভা। তাহলে এখানে মেন শব্দ কোনটা, গ্রামের, গ্রাম হচ্ছে মেন সভা, মেন। তাহলে এখান থেকে গ্রামের সঙ্গে কি যুক্ত হয়ে গ্রামের হয়, গ্রামের সঙ্গে এর যুক্ত হয়ে গ্রামের হয়। তাহলে গ্রামের সঙ্গে এর যুক্ত হলে এরটা আমার উঠে যাবে। তাহলে গ্রাম, গ্রাম আসছে এখান থেকে মেন শব্দ গ্রাম, আর সভা, তাহলে সভা যুক্ত হয়ে যাচ্ছে, তাই তো। বা তুমি লিখতে পারো নদীর তীর, নদীর তীর। তাহলে এখানে নদী হচ্ছে মেন শব্দ আর র হচ্ছে বিভক্তি, তাহলে র বিভক্তি উঠে যাবে, তাহলে মেন শব্দ কি, নদী। তাহলে সমাস কি হয়, নদী তীর, তাই না, নদী তীর। তাহলে এইভাবে কিন্তু আমরা তৎপুরুষ সমাসের সমস্ত ভাগগুলো কিন্তু আমরা জেনে নেব, যদি আমরা এই ক্লাসের প্রত্যেকটা পার্ট যদি মন দিয়ে ভালো করে রাখতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু সমাসের সমস্ত পার্ট, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, ঠিক আছে, প্রত্যেকটা সমাস নিয়ে কিন্তু, নিত্য সমাস, প্রত্যেকটা সমাস নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতে সমস্ত আলোচনা করে ফেলেছি। তোমরা কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকটা ভাগ কিন্তু ভালো করে দেখে রাখবে। তোমাদের এক্সামের জন্য কিন্তু সমাস খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু যদি ভালো করে দেখে না যাও তাহলে তোমরা পরীক্ষার সময় অনেক সমস্যার সম্মুখীন হবে। ঠিক আছে, আমার এই ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, আরো এডুকেশনাল এবং তোমাদের কাজের ভিডিও সমস্ত কিছু পাওয়ার জন্য।